একটা হচ্ছে যে আপনার এই লেখাটা শুরু হিসেবে ভালো, যে এটা দিয়ে লেখাটা মানে শুরু হইলো, বা অ্যাটলিস্ট এই পার্সপেক্টিভ থেকে দেখার যে কনসেপ্টটা, বা ধরেন আপনার রুহানিয়াতের কনসেপ্টের সাথে সুফিবাদের হিস্ট্রি মেলানো, সেইটা ইনিশিয়েটিভ হিসাবে আমার কাছে মনে হয় যে খুব ভালো ইনিশিয়েটিভ। এবং এইটা আমাদের জন্য মানে খুবই মানে রিলেভেন্ট হয়ে গেছে আর কি, মানে এই মুভমেন্টের প্রেক্ষাপটে স্পেশালি রুহানিয়ত নিয়ে ডিসকাস করার। এবং এইটার আপনার আরও আপনার যে জিনিসটা লক্ষ্য করলাম, যে আপনার এই ফ্রেঞ্চ ফিলোসোফার হিস্টোরিয়ান মিশেল ফুকোর নাম শুনছেন আপনারা নিশ্চয়ই। ওই ভদ্রলোক ইরান রেভলিউশন নিয়ে তার বেশ দারুণ কিছু অবজারভেশন আছে। সেইটাও আমার কাছে মনে হয় নানা কারণে আমাদের বাংলাদেশে এই আন্দোলনের প্রেক্ষাপটের আগেই সেগুলো নিয়ে ডিসকাস করার দরকার ছিল, তাইলে হয়তো সেখান থেকে কিছু জিনিস মানে শেখা যেত আর কি। কিন্তু সেটা মানে একেবারে সবচেয়ে লিস্ট ডিসকাস ছিল। মানে একমাত্র মানুষ আমি যাকে চিনি এই ফরহাদ মাজহার, উনি কিছু কথা বলার চেষ্টা করছে, তাও আমার ধারণা, আমার মনে হয় না উনি সবগুলো ধরনের লেখায় অ্যাক্সেস পাইছে। কারণ ফুকুর ইরানিয়ান রেভলিউশন নিয়ে যেই ধরনের লেখাপত্র আছে, ওই লেখার অনেক ধরনের লেখাগুলো মানে ইংরেজিতে ট্রান্সলেট হয় না, খুব রিসেন্ট সময় হয়েছে, এই সর্বশেষ কয়েক বছর আগে কিছু, বাট এগুলো বাংলাদেশে পাওয়া যায় না। আমি একটা পিডিএফ কপি সংগ্রহ করেছি খুব কষ্ট করে, চোরা লাইন টেন দিয়ে বন্ধুদেরকে দিয়ে বলায় টলায় আর কি। তো সেই সব কারণে ফুকোর ইন্টারভেনশন ছিল, সে ওই আন্দোলনটাকে ব্যাখ্যা করতেছে এক ধরনের পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি দিয়ে আর কি। তো সেইটার আবার আমাদের এখানে বাংলাদেশে ফরাদ ভাই ব্যাখ্যা করছে রাজনৈতিক রুহানিয়াত। মানে সে এই ফুকোর পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি কথাটাকে বাংলায় ট্রান্সলেট করছে রাজনৈতিক রুহানিয়াত, এই টার্মটাকে এভাবে ট্রান্সলেট করছে। যদিও রুহানিয়াত বা রুহানি পলিটিক্স এইটার একটা লম্বা হিস্ট্রি আছে, এবং এইটার একটা নন পলিটিক্যাল হিস্ট্রি আছে। এবং সেটা এই নন পলিটিক্যাল হিস্ট্রি মানে এমন না যে সে নন পলিটিক্যাল, বাট এটা ওর মানে এই রুহানি বলতে আমরা যেই সুফিবাদী বা যেই ভাবধারার বা যেই ট্র্যাডিশনাল বাউন্ডারিজ বুঝি, সেই বাউন্ডারিটা সে ছাড়ায় আসছে। ছাড়ায় আইসে সেটার একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন শুরু হয়েছে, সেই অর্থে এটা পলিটিক্যাল, সেই হিস্ট্রিটা আছে আর কি। যার কিছু কিছু জিনিস এই ভাই অলরেডি বলে ফেলছেন, উনি কিছু এক্সাম্পল দিচ্ছেন। আচ্ছা, এইখানে এই লেখায় হচ্ছে আপনার আচ্ছা, মাজারের সুফি সংস্কৃতির চর্চা, মানে এইটা মানে কিছু কারণে লেখাটা প্রবলেমেটিক। এটা ইনিশিয়েটিভ হিসেবে ভালো, বাট আমার কাছে মনে হয় আমাদের সাথে সেই সুযোগটা আছে এখনও। যেমন একটা হচ্ছে যে আপনার মাজারের সুফি সংস্কৃতির চর্চা, মানে সুফি ঐতিহ্য বলতে আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি, সেইটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের আরও অনেক কিছু ভাববার আছে, যে আসলে সুফিবাদী কালচার বলতে আমরা কি বুঝি। মানে ধরেন আপনার একটা সেকুলারিস্ট টেন্ডেন্সি আছে, যে আমরা যখন সুফিবাদ বলি তখন কি এটাকে মানে ডিরিলিজিয়াস করা অথবা ডিসলোকেট করা, মানে এটার যে ট্র্যাডিশনাল হিস্ট্রি আছে, একটা ধর্মীয় হিস্ট্রি আছে, সেই হিস্ট্রির বাইরে এনে সুফিবাদকে পড়ার একটা টেন্ডেন্সি আছে, সেটা প্রচণ্ড প্রবলেমেটিক। যেমন ধরেন আপনার রুমি, ইবনুল আরাবি অথবা হচ্ছে কি আপনার কাহালিল জিবরান, এদেরকে ওয়েস্টে যেরকমভাবে ডিসকাসড হয়েছে, ওটা নিয়ে এক ধরনের ফ্যান্টাসি আছে, এক ধরনের রোমান্টিসিজম আছে। দেখবেন যে আপনি মানে এটা এরকম করে বলা ঠিক কিনা আমি জানি না, বাট আমার মনে হয় এখানে যেহেতু ঘরের মানুষ সব, জানি না এই ভিডিও টিডিও কোথায় কতদূর যাবে আর কি, মানে এই মানে সোকল মানে মডার্ন প্রোগ্রেসিভ সেকুলারিস্ট, সেও দেখবেন যে রুমি তার কাছে খুব প্রচণ্ড পছন্দের আইডিয়া। বাট রুমি তো কোনো মানে ইরিলিজিয়াস ফিগার না, সেকুলার ফিগার না। বা রুমিদের অথবা গালিবদের, বা ধরেন ইবনুল আরাবির লেখা, বা ধরেন আপনার কাহলিল জিবরানের লেখা, ওরা যেই সময়ে লিখতেছে সেই লেখার তো একটা ইয়ে আছে আপনার, মানে হিস্ট্রিক্যাল কনটেক্সট আছে, রিলিজিয়াস কনটেক্সট আছে। আপনারা যদি সুফিবাদী হিস্ট্রি ঘাটাঘাটি করেন, তাইলে দেখবেন যে এটার বিভিন্ন ধরনের প্যাটার্ন খুঁজে পাবেন। তার ভিতরে একটা প্যাটার্ন খুঁজে পাবেন যে ধরেন আপনার মুসলিমরা প্রচণ্ড আধিপত্য মানে দাবড়ায় বেড়াইতেছে, শাসন করতেছে, কিন্তু সে এইটাকে পুরোপুরি একটা শাসন সিস্টেমের ভিতরে রিডিউস করে ফেলছে। সে ইসলামিক জাস্টিফিকেশন ব্যবহার করতেছে, যে আমরা খেলাফত করতেছি, আমরা ইসলাম কায়েম করতেছি, আমরা অনেক কিছু করে ফেলতেছি, কিন্তু সে সিস্টেমটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। ইসলামের হিস্ট্রি তো খুব একটা ভালো হিস্ট্রি না, ওটা হিস্ট্রি তো হিস্ট্রি, তার ভিতরে ধরকাট মারা আছে, ভায়োলেন্স আছে, ভালো পজিটিভ জিনিস আছে, হাজ্জাজ বিন ইউসুফকে আমরা এখনও সেলিব্রেট করি না। তো দেখবেন যে এরকম বিশেষ বিশেষ মুহূর্তে তারা বলতেছে যে আমরা তো সবই হারায় ফেলতেছি, তার মানে আমার একটা রুহানি জাগরণ দরকার, রিভাইভাল দরকার। এরকম বিভিন্ন কনটেক্সট আছে, সেই বিভিন্ন কনটেক্সটে এই লোকজনগুলো এই ধরনের কাজকর্ম লিখতেছে।
আবার কখনো এই সুফিদের লেখা হচ্ছে গিয়ে একটা রেজিস্ট্যান্স হিসেবে, সে রেজিস্ট করতেছে প্রতিবাদের ভাষা হিসেবে। কখনো সে এটা একটা স্পিরিচুয়াল হিলিং উইদিন কমিউনিটির লোকেদের ভিতরে, যে আমার লোকজন তো সবাই ক্ষমতা, দাপট, আধিপত্য, এই লোভ, লালসা এইসবের ভিতরে ছড়ায় যেতেছে। আবার কখনো এটা প্রচার অর্থেও বলতে পারেন, যেমন ধরেন আপনার বেঙ্গলের ক্ষেত্রে যেটা ঘটছে আর কি, এটা এই সরি আব্দুল কাহার অলরেডি তার এটা লেখায় এটা নানান রকমভাবে বলারও চেষ্টা করছে, যে ধরেন বাংলায় ইসলাম মানে প্রচার প্রসার বা এটার আগমন কেমনে ঘটলো সেটা নিয়ে তো নানান ধরনের তর্ক বিতর্ক আছে। একটা বাজে তর্ক হচ্ছে সেকুলারিস্ট বয়ান, যেটা সেটা হচ্ছে যে আপনার এটা শাসন করছে আইসা এখানে, সেটা তো ভুল, আমরা সবাই জানি মোরাললেস। কিন্তু মোটা দাগে সুফিদের যে খুব একটা ভালো প্রভাব ছিল এইখানে, সেইটা কিন্তু সবাই কেউই একবারে পুরোপুরি ডিনাই করে না, এটা মানে মোটামুটি অ্যাকসেপ্ট করে নিছে। সুতরাং সেই জায়গা থেকে সুফিবাদীর ট্র্যাডিশন নিয়ে আমরা যখন মানে আলোচনা করি, তখন সেটাকে যেন তার হিস্ট্রি থেকে ডিসলোকেট করি না, যে সে কোন হিস্ট্রির প্রেক্ষাপটে কোন জিনিসকে অ্যাড্রেস করার জন্য, কোন পলিটিক্যাল ক্রাইসিসকে এনকাউন্টার করার জন্য, ইমানসিপেট করার জন্য, ইন্টারোগেট করার জন্য অথবা অ্যাডপ্ট করার জন্য তার অভ্যুত্থান হয়েছে, সেই হিস্ট্রিটা জেনে রাখা, বোঝা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং ভাই আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলছে, যে ধরেন আপনার আমাদের এখানের যে সুফিবাদী হিস্ট্রি এন্টি কলোনিয়াল পিরিয়ডেও যদি ধরেন আপনার ইভেন্ট, সেটার সাথে দেখবেন যে পপুলার মুভমেন্টের একটা হিউজ সম্পর্ক আছে। মানে দিস পিপল আর মোবিলাইজিং এ হিউজ নাম্বার অফ পিপল অ্যাগেন্স্ট দ্য এস্টাবলিশমেন্ট রেজিম, হোয়াট এভার দ্য রেজিম ইজ, অ্যান্ড ইন দ্যাট কেস ইটস নট বেটার টু সে যে এটা একটা হিন্দু রাজা, বিকজ দ্যাটস এ ভেরি রিডাকশনিস্ট আইডিয়া। এটা ওই ভাই অলরেডি খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করে দিছে আর কি। তো সেই কনটেক্সটগুলো ধরা ইম্পর্টেন্ট, যে তারপর সেই জিনিসটা হঠাৎ করে 47-এর পরে কি হইল, এই যে তার যে ডোমেইন, মানে কোট আনকোট সুফিবাদী ডোমেইন, মানে আমাদের এখনকার কনটেক্সটে দাঁড়ায় চিন্তা করার যে ধারণা, সেখান থেকে বেরোয় তার যে ধরনের চর্চা করতেছে, জ্ঞান চর্চা করতেছে, যেই ধরনের ডিবেটে সে পার্টিসিপেট করতেছে, লোকজনকে যেই ধরনের আইডিয়া সে দিচ্ছে বা তাদেরকে যে ধরনের স্পিরিচুয়াল কনসেপ্ট দ্বারা তাড়িত করছে, সেটার একটা পলিটিক্যাল ইমপ্লিকেশনস আছে। সেইটা তার সোশ্যাল, পার্সোনাল বা এই প্রার্থনা ইবাদতের বাউন্ডারি ছাড়াও এইটা টিপিক্যাল পলিটিক্যাল ইমপ্লিকেশনস ইন জেনারেল মোবিলাইজেশনে যে রোল প্লে করতেছে, সেটা ধীরে ধীরে কীরকম করে সংকুচিত হয়ে আসছে আমাদের এখানে। অথচ আপনার মডার্নাইজেশনের পিক আওয়ার যদি ধরেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, সেটা তো কলোনাইজেশন পিরিয়ড, যে যখন আমরা ওই সময়টাতে সবচেয়ে বেশি সেকুলার হওয়ার চেষ্টা করতেছি, সবচেয়ে বেশি মডার্ন হওয়ার চেষ্টা করতেছি, এবং মানে ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট অ্যান্ড মানে এক্সট্রিম ফর্ম অফ মানে কী বলে আর কি, মানে ভায়োলেন্ট ফর্ম অফ, অ্যাগ্রেসিভ ফর্ম অফ সেকুলারাইজেশন, মডার্নাইজেশন। তো তারপর আপনি 47 করলেন, তো 47 করে তো সেটা তো আরও মজার হিস্ট্রি হওয়ার কথা, যে আপনি এখানে ফকিনির বাচ্চা মুসলমান গরিব গরিব তাদের জন্য একটা রাষ্ট্র বানাইছেন, তাদের কালচারের সিকিউরিটি দিতে চান, তো কই সেখানেও তো সেই জিনিসটা সার্ভাইভ করতে পারেনি, সেটা তো ধীরে ধীরে ইরিলেভেন্ট হয়ে যাইতেছে, তার সোশ্যাল ইমপ্লিকেশন সে ধরে রাখতে পারতেছে না, কি এটা অদ্ভুত জিনিসে পরিণত হয়ে যাইতেছে। তারপর 71-এর পরের হিস্ট্রিটা তো আরোই বিভৎস, যেটা ভাই বললো। তাইলে এই কোশ্চেনগুলো আমাদের মাথায় রাখা উচিত, যে তাইলে এটা কি জিনিস, মানে হইলে পরে এরকম একটা জিনিস হইল, যে ধরেন আপনার এই দীপেশ চক্রবর্তীর এখানের একটা আলোচনায়, যদি উনি এই অভ্যুত্থানের পরে খুব বাজে কথাবার্তা বলে ফেলছে, মানে সেটা সহ্য করার মতো না, মানে গায়ে আগুন ধরে যায় শুনলে আর কি, কিন্তু উনি ওইখানে আসলে খুব সুন্দর কথা বলতেছিল, যে মানে 71 হওয়ার ফলে আমরা কী জিনিস হারাইছি, যে উই হ্যাড আ লট অফ অ্যাক্সেস টু ভেরিয়াস সোর্স অফ কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার হিস্ট্রিজ, এপিস্টোমোলজিক্যাল হিস্ট্রিজ, সো মেনি থিংস, ফিকশন, নন ফিকশন, আপনি উর্দু জানতেন, পার্সি জানতেন, নানান কারণ আপনাকে সেগুলো পড়তে হতো, মানে সেট করে আপনি এখানে কী হয়ে গেলেন, যে এটা মানে এটা সিভিয়ার ফর্ম অফ কী বলে এই বাঙ্গালাইজেশন, সেকুলারাইজেশন, আপনার এই যে অ্যাক্সেস টু মানে মানে এই যে এপিস্টোমোলজিক্যাল হিস্ট্রি, বিভিন্ন ধরনের নলেজ সোর্স, এই ধরনের জিনিস আপনার অ্যাক্সেস কমে গেল। তো আমাদের এখানেও এটা শুধুমাত্র আপনার অন্য অন্য ক্ষেত্রে না, এটা আপনার তো এই পলিটিক্যাল ইমপ্লিকেশনের ক্ষেত্রে ওই জিনিসটার ক্ষেত্রে হয়েছে, যে আপনার এমন একটা ম্যাসিভ লেভেলের সেকুলারাইজেশন হইল। আমি ওই দিনে যে আসাদ আমার পাশে বসে বাংলাদেশের 71-এর পরের যে পঞ্চবার্ষিকী পড়তেছিল, এই কি জানি প্ল্যান করতেছিল, এই আবু সাইদ আমাকে একটা পানির বোতল দেন। তো ওইখানে ওইখানে হচ্ছে কি আপনার মানে কমিউনালিজম সে কীরকম করে ডিল করবে, এইসব বিভিন্ন প্ল্যান বলতেছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে সোশ্যাল নুয়ান্সেস অফ রিলিজিয়াস প্র্যাকটিসেস, এবং সেইটা ধরেন আপনার যে মানে সে তো পার্টি পলিটিক্স করতে আসতেছে না, বাট সে যদি পার্টি পলিটিক্স করতে নাও আসে, তার যে সোশ্যাল এক্সিস্টেন্স, সেইটার ফলে এক ধরনের মানে ইটস এ গ্রুমিং, মানে নার্সারিং, মানে আপনারা যারা কর্পোরেটে জব করেন তাদের আপনার ইনিশিয়াল মানে চাকরি হওয়ার পর 3 মাস 6 মাসের প্রফেশন পিরিয়ড, গ্রুমিং পিরিয়ড দেয় না, যে আপনাকে শেখায় হাউ টু রাইট ইমেল, হাউ টু ডু বিজনেস কমিউনিকেশন। সো এই জিনিসটা তো এরকম একটা জিনিস,
It's not exactly making you a political figure and do politics in the field, but then again it's grooming your morality, your ethics, the way you will conduct and you will communicate with people and the way you will mobilize people. সেই জিনিসটা আমাদের এখানে বিভৎস লেভেলে বাধাগ্রস্ত হয়েছে, বিভৎস লেভেলে। এবং এই আন্দোলনের পরে এই যে আলোচনাগুলো করতেছি, আমার কাছে মনে হয় যে ইটস আ মোমেন্টাম, যেটা নতুন করে একটা ফুরসত, মানে একটা সুযোগ তৈরি হয়েছে আপনার কাছে, যে কোনোভাবে সেই হিস্ট্রিটাকে আমরা কানেক্ট করতে পারি কিনা। আপনার হেগেলিয়ান টেন্ডেন্সির একটা সবচেয়ে বড় ভুল হচ্ছে যে সেটা লিনিয়ার প্যাটার্নে হিস্ট্রি দেখে, কিন্তু হিস্ট্রি তো কখনো লিনিয়ার প্যাটার্নে ভেঙে যায়, এটা তছনছ হয়ে যায়, রাপচার তৈরি হয়। একটা জিনিস থাকে সেটা সেট করে ভেঙে গুরমার হয়ে যায়, আবার একটা নতুন জিনিস তৈরি হয়। তো আপনার পাকিস্তান পিরিয়ডের আগে একটা জিনিস ছিল, সেখানে আপনার 47 করলেন, আপনার একটা নতুন হিস্ট্রি তৈরি হয়েছে, আপনার একটা ব্রেক তৈরি হয়েছে। তারপর 71-এ আসতেন, তারপর আবার একটা ব্রেক তৈরি হয়েছে। কিন্তু 71-এর ব্রেকের পরে কী হয়েছে বাংলাদেশে আসলে, এবং সেটার কোলাটেরাল ড্যামেজটা কী, কনসিকুয়েন্সেসটা কী, আপনি কী গেইন করছেন, কী লুজ মানে পাইছেন, সেইটা যেমন একটা ব্যাপার। সেটাকে নতুনভাবে দেখার, রিডিফাইন করার একটা সুযোগ যেমন তৈরি হয়েছে এই জুলাই আন্দোলনের পরে, আবার একই সাথে আপনাকে এটার মানে কিন্তু এমন না যে আপনি সেট করে জুলাই আন্দোলন আপনার 47-এর পূর্ব প্রেক্ষাপটে ফিরে যাওয়ার একটা ফুরসত তৈরি করে দিচ্ছে, মোটেই তা না। বরং এই প্রেক্ষাপটে আপনি এই জিনিসটাকে আরও নতুন করে কীরকম করে ভাববেন সেই সুযোগ তৈরি হয়েছে, সেইটা ভাবা দরকার আমার মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বুঝি যে আপনার এই কাহার তার লেখায় লিখছে যে আপনার এইখানে তারা রুহানিয়াত কথাটাকে হচ্ছে কি আপনার রাজনৈতিক পরিভাষা অর্থে ব্যবহার করছে। এইটা আমি মানে এটাতে আমি বিভৎস আপত্তি জানাই। আমি এই লেখাটা যদিও আগে দেখছি, সাইদ আমার সাথে নিয়ে হালকা ডিসকাসও করছে, কিন্তু এটা আমার চোখ থেকে এড়াই গেছে আর কি। মানে দ্য পয়েন্ট ইজ যে এটাও এই সেম একই সমস্যা। আপনার ফুকো যখন ইরানিয়ান রেভলিউশন ব্যাখ্যা করে, তো তখন সে বলে যে এই লোকজনগুলো যে এরকম আন্দোলন করতেছে, এইটা তো তার একটা উইল পাওয়ার, যেটা ধরেন আপনার মডার্ন পলিটিক্যাল সিস্টেম, আপনার মার্কসিস্ট পলিটিক্স, কমিউনিস্ট লেফটিস্ট পলিটিক্স এই সুযোগটা আপনাকে দেয় না। কিন্তু এখানে শিইজম, ইসলাম আপনাকে সেই সুযোগটা দিচ্ছে। তাইলে সেই সুযোগটা দেওয়ার ফলে আপনার ভিতরে একটা উইল পাওয়ার তৈরি হয়েছে। আপনি যখন ইসলামের দোহাই দিয়ে, আপনি মার্টারডমের দোহাই দিয়ে যে চলো শহীদ হয়ে যায়, যখন আপনি রাস্তায় নামেন, ইউ বেসিক্যালি এক্সারসাইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ উইল পাওয়ার। এর থেকে বড় উইল পাওয়ার তো কি নয়। এই ভাই যে এক্সাম্পল দিল, এটা উত্তরের এক্সাম্পল। কিন্তু ফুকোর সমস্যা হচ্ছে যে আপনার সে এটাকে এই সেম ভুলটাই করছে, যে সে এটাকে পলিটিসাইজ করে ফেলছে। বাট জিনিসটা তো পুরোপুরি পলিটিক্যাল না, তার একটা পলিটিক্যাল ইমপ্লিকেশনস আছে। পলিটিক্সে সে নতুন ব্যক্তি তৈরি করছে, তার সেখানে নতুন আবেদন তৈরি হয়েছে, ফাংশন আছে। বাট দিস থিংস আর নট কমপ্লিটলি পলিটিক্যাল, ইট হ্যাজ রিলিজিয়াস কনোটেশন, কানেকশনস। এটার একটা স্কেটোলজিক্যাল সম্পর্ক আছে, যে আপনি মৃত্যুকে কেমনে দেখেন, জীবনকে কেমনে দেখেন, জীবনের অর্থ কেমনে তৈরি হয়, সেটা তো আপনার কনস্ট্যান্টলি আপনার এভরিডে লাইফে ম্যাটার করতেছে। তো তাইলে সেটাকে রিডিউস করে যখন আমি শুধুমাত্র একটা পলিটিক্যাল ব্যাখ্যা দিই, তখন এটা হচ্ছে কি এটার সমস্যা হয়ে দাঁড়ায়, যেই ভুলটা বেসিক্যালি মিশেল ফুকো করছে ইরানের ব্যাখ্যা দিতে গিয়ে। এইটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার এই যখন আমরা এই শাসন কথাটা বলি, এই যে একবার এই লেখার শুরুতে যে লেখাটা, এই যে যুদ্ধ যুদ্ধ ব্যাপার স্যাপার, এই যে এসব, দ্যাটস আ ভেরি মানে আই উডন্ট সে যে ইটস এ কমপ্লিটলি মানে শুডেন্ট বি ডান, সেটা আমি হয়তো বলবো না। বাট আই থিঙ্ক উই শুড বি মোর কেয়ারফুল, মোর সিনসিয়ার। উই হ্যাভ ইমোশনস, উই আর অ্যাংরি বিকজ উই হ্যাভ বিন অপ্রেসড। আপনাকে বহুদিন বহু কথা বলতেই দেওয়া হয় না। So you just found the place and you will say random shit whatever you want to do. No, of course not. You have to be very sincere. যে আমি কোন জায়গায় কী ধরনের কথাবার্তা বলতেছি, কোন ধরনের শব্দ প্রয়োগ করতেছি, সেটার ইমপ্লিকেশনস কী। তো আপনার সুফিবাদী হিস্ট্রির সাথে সংগ্রাম আছে, নানান কিছু আছে। বাট ব্যাপার হচ্ছে যে আপনার সে তো শাসনবাদকে এন্ডোর্স করে নাই। আপনি যদি আপনি এই মৌলানা ভাসানীর লেখা পড়েন, তার প্রথম আপত্তিটাই ছিল ভদ্রলোক তো বাংলায় লেখছে। মানে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের মানে এইখানে এই ধরনের হিস্ট্রি নিয়ে যারা খুব ভালো কাজবাজ করছে, এর বেশিরভাগ নন বাঙালিতে, ইদার ফার্সি অথবা উর্দুতে এরকম। এই আবুল হাসিম, তারপর হচ্ছে গিয়ে আপনার এই মাওলানা ভাসানী, এরা বাংলায় লেখালেখি করছে। ওদের বক্তৃতার রেকর্ড তো পাওয়া যায় না, ছোটো কিছু লেখালেখি যে পাওয়া যায়, সেটা আমাদের জন্য রিসোর্স, হিউজ রিসোর্স। তো সেই ভদ্রলোক এটা যদি দেখতো এখানে যে আব্দুল কাহারের লেখার ভিতরে হচ্ছে কি এখানে শাসন ব্যবস্থার রূপরেখা, সে পুরো মানে হার্ট অ্যাটাক করতো যে শিট ম্যান, আমি সারা জীবন এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে। তার ইন্টারপ্রিটেশন অফ ইসলাম হইতেছে যে আপনার ইসলাম কখনো শাসন ব্যবস্থা এন্ডোর্স করে না। মানে ইসলামের যে সিএসআর কনসেপ্ট, রাজনীতির যে কনসেপ্ট বা গভর্নেন্সের কনসেপ্ট, সেটার মধ্যে আপনার শাসনের আইডিয়া নাই। রাদার এটা হচ্ছে যে আপনার পালনের আইডিয়া, নার্সারের আইডিয়া। তো এই যে রবুবিয়াত বলতেছিল, আপনার রব কথাটার মানে কি, যে প্রতিপালন করে। এইবার যে প্রতিপালন করে সে তো হিন্দু মুসলিম, গরু ছাগল কুকুর বিড়াল সবাইকে তো সে লালন পালন করে।
তো এবার আপনি যদি পলিটিক্স করতে চান তাহলে আপনাকে তো সেই এই যে মানে আপনার যারা এইখানে এই কমিউনিটি এই সম্প্রদায় বা ওই পার্টিকুলার টেরিটরিতে যে লোকজন আছে তাদের জীবনের সিকিউরিটি তো আপনাকে দিতে হবে। সেটাই হচ্ছে কি রৌবিয়াতের রাজনীতি। এবং এটার জাস্টিফিকেশন কি, এটা আপনি কেন করবেন? হু দ্য হেল আর ইউ টু ডু দিস? আপনাকে এই রেসপন্সিবিলিটি কে দিচ্ছে? তুমি কোন ঘোড়ার মারা সাতার আন্ডা? তো সে বলতেছে যে আপনি তো আল্লাহর প্রতিনিধি, আপনি তো খলিফা। তো যদি আপনি আল্লাহর খলিফা হন তো আল্লাহ যেই কাজটা করতেছে সেই কাজটা করাই তো আপনার দায়িত্ব। এবার আল্লাহ তো ম্যাটেরিয়ালিটিতে আপনার মানে ফিজিক্সের রুলস ভায়োলেট করে তো সে আল্লাহ এখানে এসে ফাংশন করতেছে না যে হঠাৎ করে একটা লোক বসে আছে আর আল্লাহ আসমান থেকে বিশাল একটা হাত বাড়ায় কোথাও খাবারটা সামনে নিয়ে দিয়েছে, এই নাও খাও। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো ইট হ্যাজ ইটস ওন রুল। সো হোয়াট ইজ দ্যাট রুলস? ইউ ওয়ার্ক ফর ইট, ইউ সার্ভ ইচ আদার, ইউ কানেক্ট উইথ ইচ আদার। সো এইটাই হচ্ছে কি আপনার রৌবিয়াতের কনসেপ্ট। আচ্ছা, সরি আমি একটু কথার ফ্লো হয়ে যাচ্ছে, এটা আরেকটা সমস্যা। এই সমস্যা আমারও আছে যে আপনার এই ফর্মাল লেকচার দিতে যাওয়া একটু সমস্যা, কারণ বেশি হচ্ছে কি আপনার এই আড্ডাবাজি করা টাইপের লোক। সো আপনার পার্সোনাল সাথে আপনার সাথে দেখা রাত 3টা পর্যন্ত গল্প করতে পারবো, কিন্তু এরকম ডায়াসে ফর্মালি বসায় দিলে ইটস ভেরি ডিফিকাল্ট টু টক অ্যাট অল। এক্স্যাক্টলি এরকম হয়েছে তো। আমরা আপনার এই যে লাইব্রেরি আপনার গল্প করতে করতে 3:30 আড়াইটা কাটাই দিছি। ওইদিকে আপনার হলে গেলে আপনার বড় ভাইদেরকে সালাম দিতে হবে, সেই কি ডিপ্রেসড। তার ভিতরে আপনার এক্সট্রিমলি গুল্লিফ সিগারেট খাইতেছি, রাতে কিন্তু ডিনার করে নেই, বিভৎস গ্যাস হয়ে গেছে। আবার একটা মোরাল ডিলেমায় ঢুকতেছি যে এত যে এই গুল্লিফ সিগারেট খাইলাম বাপের টাকা দিয়ে, এটা কি ঠিক হইলো? নানান ধরনের কমপ্লিকেশনস, দ্যাট ওয়াজ লাইফ। মানে এই ধরনের সাপ্রেশনের ভিতর দিয়ে তো আমরা গেছি। এটা 2013, 14, 15 সালের কথা বলতেছি। আচ্ছা, এইখানে আপনার আরেকটা জিনিস হচ্ছে যে আপনার আব্দুল কাহার তার লেখার ভিতরে আরেকটা শেষের দিকে, আমি জানি না এটা এই লেখার ভিতরে আছে কিনা নাকি মানে আপনি আলাদা করে বললেন, আমি সেটা বুঝলাম না। ইউ সাইড সামহার ইজ দ্য কাইন্ড অফ ইসলাম বাংলাদেশে আমরা যে ধরনের বেঙ্গলে, মানে বাংলাদেশ শিখ শব্দ হবে না, বেঙ্গলে আমরা যে ধরনের ইসলামের ফর্ম বা প্যাটার্ন দেখি, দ্যাট ইজ একটা সিনক্রিটিসিজম টাইপের একটা ব্যাপার আছে। মানে ইউ শুড বি ভেরি কেয়ারফুল উইথ দিস ওয়ার্ড, দিস ইজ ভেরি ভেরি প্রবলেমেটিক ওয়ার্ড। কারণ ব্যাপার হচ্ছে যে আপনার আলাদা আলাদা ট্র্যাডিশন আছে এখানে মডার্ন ট্র্যাডিশন, সেকুলারিস্ট ট্র্যাডিশন, মডার্ন সেকুলার যেটাকে আমরা বলি, বা ইসলামিক ট্র্যাডিশন, বিভিন্ন ধারায় সে এটার বিকাশ হয়েছে। এবার ধরেন আপনার তারাল আসাদের নামটাম শুনছেন হয়তো আপনারা অনেকে। উনি বলতেছে যে আপনার রিলিজিয়াস ডিসকোর্স যখন তৈরি হয়, কোনো একটা পার্টিকুলার বক্তব্য যখন আমরা দেই যে আপনার সেকুলারিজম কীরকম, যেমন ধরেন আপনার সেকুলারদের ভিতরেও দেখবেন যে আপনি 2টা ধারা পাবেন, গুড সেকুলার আর ব্যাড সেকুলার। তো তাইলে আপনার এই যে এই আওয়ামী লীগের ওই লোকজনগুলোর নাম না বলি, কারণ আমার ইন্ডিভিজুয়াল টার্গেট নেওয়াটাকে আমি আমার পার্সোনাল এথিক্সের সাথে যায় না, মানে সো আই ইউজুয়ালি ডোন্ট মেনশন নেম। তাদেরকে আপনি ধরেন আপনার বলবে যে এরা হচ্ছে কি ব্যাড সেকুলার, দিস পিপল আর ভেরি অ্যাগ্রেসিভ। আবার আরেকটা পোর্শন পাবেন, তারা ঢাকার কোট আনকোট এলিট প্রতিষ্ঠানে বিভিন্নভাবে জব করে, বা ওই প্রতিষ্ঠানগুলো হয়তো তারা বলবে আওয়ামী লীগ যেটা করছে এটা তো আসলে সেকুলারিজম না, এটা তো আপনার সেকুলারিজমের ডিস্টরশন। আসল সেকুলারিজম বাংলাদেশে কায়েমই হয় নাই কোনোদিন। তার মানে ও হচ্ছে কি গুড সেকুলার। যেরকম করে আপনার ওই আমেরিকান ন্যারেটিভে মুসলিমদের 2টো ভার্সন আছে, যেটা হচ্ছে যে গুড মুসলিম আর ব্যাড মুসলিম। এইটা নিয়ে আবার তাহমিনা নাম একটা বই লিখছে, এই যে আমাদের মাহফুজা নামের মেয়ে, এই নামটা বলা যায় কারণ এটা সেফ, কারণ ও অনেক বেশি দূরে, আমাকে পাবে না খুঁজে। এইটা হচ্ছে আপনার এই ধরনের পাওয়ার ডাইনামিক্সটা আছে উইদিন ট্র্যাডিশনের ভিতরে, যে সেকুলারের ভিতরেও তার ওইখানে একটা এরকম সবসময় দরাদরি চলে যে আমি ঠিক না তুমি ঠিক, তুমি সহি না আমি সহি। ইসলামের ভিতরেও এরকম একটা তর্ক চলে যে আপনার তুমি সহি নাকি আমি সহি। বা ধরেন আপনার হয়তো আমাকে কেউ একজন এসে মানে ধরেন এই কোশ্চেন করলো, আমি এখান থেকে বেরোয় গেলাম, সেট করে ধরলো যে এই নিয়ে বাল আপনি এই যে সরি যে শব্দটা বলে ফেলছি, যে আপনি এই দাড়িটারি কাইটে ফেলছেন, বড় বড় গোফ রাখছেন, আবার এখানে এসেছেন আপনি এই নিয়ে কথা বলতে, সুফিবাদ নিয়ে কথা বলতে, আপনি তো ইসলামের ধারও ধরেন না। তো তখন আবার ধরেন আমি হয়তো ওনাকে এরকম আর্গুমেন্ট দিলাম যে কেন আল্লামা ইকবালকে দেখেননি, উনি তো গোফ রাখতো দাড়ি কাইটা। আবুল কালাম আজাদকে কি দেখেন না, সে তো কনস্ট্যান্টলি একটার পর একটা সিগারেট খাইতো। তা আমি আবার আমার জাস্টিফিকেশন দিতেছি, কিন্তু এই যে জাস্টিফিকেশন দেওয়া বা যেই লোকটা এসে আমাকে অ্যাকিউজ করতেছে, এটা কিন্তু ট্র্যাডিশনের বাইরের কোনো ঘটনা, ট্র্যাডিশনের ভেতরের ঘটনাই। আমি কিন্তু সেট করে বলতেছি না যে আমি তো ইসলামই মানি না, তার মানে আমি ডিজোন করতেছি না, মানে আমি সেই জিনিসটার ভিতরে থেকেই সেটা নিয়ে আর্গু করতেছি। কিন্তু যখন আপনি সেন্ট্রিটিসিজম বলেন তখন এই বাউন্ডারিটা ভেঙে যায়। ব্যাপার হচ্ছে যে আপনার প্রত্যেকটা ট্র্যাডিশনের নিজস্ব এরকম একটা ধর্ম মহরম সম্পর্ক, বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক, ডিবেট, ইন্টারোগেশনস, এইগুলো চলে, সেটার মধ্য দিয়ে ওই ধারার বিকাশ হয়।
বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন হয়। আমাদের এখানে সেরকম নানান জিনিসপত্র হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার, এটা আমার হাইপোথেসিস, আমি ভবিষ্যৎবাণী করতেছি না এই ইয়ের মতো, যে সেটা হচ্ছে যে আপনার কোন কোন এরিয়াতে মানে ইসলাম তো ধরেন আপনার যদি এই ধরেন যে আপনি এই সৌদি আরব বা মক্কা মদিনা থেকে শুরু হয়েছে, এবার বিভিন্ন জায়গাটা ছড়ায় গেছে না, কিন্তু এই যে ছড়ায় গেছে বিভিন্ন জায়গায় পুরো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে, ইউরোপ থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে, যদি আমেরিকাতে আর অনেক পরে ঘটছে, আমাদের এই এরিয়াতে অনেক বেশি আর্লি বা আফ্রিকাতে অনেক আগে ধরছে, যেই এরিয়াতে যেই প্যাটার্নে ছড়াইছে সেই এরিয়াতে দেখবেন যে ওই এলাকার গভর্নেন্স সিস্টেম, ওই এলাকার লোকজন কী ধরনের টাইপের রিলিজিয়ানকে অথবা কী ধরনের টাইপের রিচুয়ালস, বিশ্বাস সিস্টেম, সোশ্যালিটি, পলিটিক্যালিটি, এই জিনিসগুলোকে এন্ডোর্স করে, এইটা দ্বারা প্রচণ্ড ইনফ্লুয়েন্সড। তো আমাদের এখানের ইসলামাইজেশনটা হয়েছে হচ্ছে কি আপনার একটা ডিস্টিংক্ট উপায়, সেটার সাথে সুফিবাদের মানে দারুণ সম্পর্ক, এবং সে আপনার অনেক বেশি ইমেন্সিপেটরি, অনেক বেশি আপনার মানে কি বলে আপনার মানে কাছে টেনে নেওয়ার মতো ব্যাপার আর কি। মানে সে আপনাকে কখনো দূরে ফেলবে না যে ওকে ফাইন, এই হুজুরে আসছে, এর কাছ থেকে এর ধারার কাছে কি যাবো না, বা আবার কী নিয়ম মানতে হবে, আবার আমি কি ভুল করলাম কি করলাম না। ইটস নট লাইক দ্যাট, ইট ওয়াজ মাচ মোর আপিলিং, যে লোকজন নিজেরা গিয়ে শেল্টার নিচ্ছে, যে তুমি তো আমার রাহবার, তুমি আসছো, আমাকে রক্ষা করো। বা ধরেন আপনার এই যে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, এই গান কিন্তু কে গাইতেছে, এটা নিজামুদ্দিন আউলিয়া নিজে গাইতেছে না, নিজামুদ্দিন আউলিয়ার ফ্যান ফলোয়ার যারা আইতেছে এরা পাগলের মতো হয়ে গেছে, আসছে আইসে পড়ছে। সো দ্যাট ওয়াজ সুফিজম, দ্যাট ওয়াজ ইসলামাইজেশন ইন বেঙ্গল। তো এবার ধরেন আপনার এখানে যারা এই যে সেকুলারিস্ট ভয়, মডার্ন ভয়, যে আমাদের এখানে ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে সব মাইরে কেটে ধ্বংস করে তছনছ করে ফেলবে, মেয়েদেরকে জোর করে হিজাব করাবে, তারপর হচ্ছে গিয়ে আপনার এই বিড়ি খাইলে এই করবে সেই করবে অমুক সমুক। মানে আই থিঙ্ক দ্যাট মানে a major part of it is just hallucination, it's just paranoid, but it doesn't mean যে আমি এটা বলছি না যে আপনার পুরোপুরি সেটা ভুল, কারণ আপনার আমাদের এখানের ইসলামাইজেশনের হিস্ট্রির সাথে এই হিস্ট্রিটা তো নাই। আমাদের এখানকার যারা ইভেন প্রচণ্ড রিলিজিয়াস বা হাইলি পলিটিক্যালি কনসিয়াস, যাদেরকে আমরা কোড আনকোড প্রবলেমেটিক আইডিয়া বলি যে ওর ইসলামের ধারণাটা প্রবলেমেটিক অথবা সালাফিস দ্বারা প্রভাবিত, তার ভিতরেও দেখবেন যে আপনার একেবারে এক্সট্রিম অ্যাগ্রেসিভ ফর্মটা খুব কম আছে, তার ভিতরে এখন কিছু লোকজন দেখা যায়। এটা আমি বলছি না যে তাদেরকে এনকাউন্টার করতে হবে না বা তাদের সাথে আমাদের ক্রিটিক্যালি এনগেজ হইতে হবে না, হইতে হবে, বাট ম্যাসিভ আকারে এটা বেঙ্গলে খুব অ্যাপিল পেয়ে যাবে বা বাংলাদেশে খুব আপিল পেয়ে যাবে, সেটা আমার খুব সন্দেহ হয়। মানে এটা ইটস নট দ্যাট মানে ইজিলি পসিবল, এইটা একটা জিনিস। আচ্ছা, আর আপনার আমি কি সময় ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, যদি আপনার আমার বিশেষ আগ্রহ হচ্ছে যে আপনার মানে ইরান রেভলিউশন নিয়ে আমার ধারণা আমার জন্য একটু সুবিধা হয়েছে। এখানে যদি আপনার বেশি বাংলাদেশের সুফিবাদের যে কী বেহাল অবস্থা সেটা এখানে এই পার্টিসিপেন্ট দেখলে বোঝা যায়, যে আপনার অল্প কিছু লোকজন আসছে, যদি এখন যথেষ্ট ভালো লোকজন আসছেন এবং সবাই ইয়াং লোকজন, সেটা আমার জন্য একটু সুবিধা। বেশি বয়স্ক সিনিয়র লোকজন আসলে অনেক কিছু বলা যায় না, এটা মাতব্বরি দেখানো যায় না। তো আমি একটু বেসিক্যালি হায়ারার্কিটা মেনটেন করতেছি যে আপনারা আমার অডিয়েন্স আপনাকে একটু শোনেন চুপ করে, যে আমাদের ধরেন আপনার 24-এর আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের খুব খুব সিরিয়াসলি হচ্ছে কি আপনার ইরান রেভলিউশন নিয়ে ঘাটা দরকার, যে ইরান রেভলিউশনের প্রেক্ষাপটটা কেমনে তৈরি হইল এবং সেইটা কীরকম করে একটা নতুন ধরনের পলিটিক্যাল ইভোক তৈরি করছে। এখন ধরেন আপনার ইরানের রেভলিউশন যদি দেখেন, যে আপনি এখানে দেখবেন যে মাজারের ভূমিকা প্রচণ্ড ভূমিকা পালন করছে। মানে ইরান রেভলিউশনের যারা একবারে শুরুর দিককার যারা মানে প্রথম সারির যারা মানে লিডার, এরা কিন্তু সবাই মিলিটেন্ট ছিল এক সময়, এবং তারা দীর্ঘ রিয়েলাইজেশন পরে তারা আপনার এটা মানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা খেয়াল রাখেন, তাইলে বুঝবেন জিনিসটা যে কোথা থেকে কোথায় জিনিসটা ঘটতেছে। যে তারা তো ইনিশিয়াল লেভেলে আপনার মিলিটেন্ট ছিল, মানে দিস পিপল থট যে আমরা ফাইট করে উইন করব এই ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে, আমরা জিতে যাব, অ্যান্ড আফটার আ পয়েন্ট দে জাস্ট রিয়েলাইজ ইটস নট পসিবল। And if you just constantly keep fighting, you're just losing your energy, money, a lot of thing, and then আপনি কার কাছ থেকে অস্ত্র আনবেন, তার কাছেও তো আপনি ধরা খাওয়া বাংলায় একটা কথা বলি না আমরা, দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং টার্ম। ধরা খাওয়ার কিন্তু বিশাল মিনিং আছে। আমরা অনেক সময় বলি না ধরা খাওয়া, যে কিরে ভাই ও তো ভুলভাল করতেছে, তুমি ওর কিছু বলো না কেন। আসলে সে 2 বছর আগে তার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছে, এটা ফেরত দেয় না, তো সে তো ধরা খাওয়া, এবার বললো কী করে। সে ধরা খাওয়ার খুব ভালো মিনিং আছে আর কি, যে আপনি যে আরেকজনের কাছ থেকে অস্ত্র এনেও যে আপনি মিলিটেন্সি করবেন, তো আপনি তো সেটা তো তার কাছে ধরা খাওয়া। তো নানান কারণে আবার আপনি কনস্ট্যান্টলি শুধুমাত্র ফাইটই করতেছেন, আপনার ভিতরে কোনো ধরনের কনস্ট্রাকটিভ জ্ঞান চর্চা, আপনি গভর্নেন্স নিয়ে খুব একটা ভাবার টাইম পাইতেছেন না, আপনি আপনার স্কুলিং সিস্টেম সাজাতে পারতেছেন না। তো তারপর তারা সবাই ফিরে আসলো, ফিরে এসে তারা এই মাদ্রাসা বানাইতো, ধুমাইয়া দেধারসে মাদ্রাসা বানাইছে, যেটাকে ওরা সেমিনারি বলে। আমি জানি না ফার্সি শব্দটা কী বলে, লিঙ্গুইস্টিক স্কিল খুব খারাপ আর কি। তো এবার তারা সবাই এই মাদ্রাসাগুলোতে প্রিচ করতে শুরু করলো,
অ্যান্ড দ্যাট ওয়াজ সেন্টার অ্যারাউন্ড হুসাইন কি ছিল, সে তো শহীদ, তো সেটা তো মাজারের কনসেপ্ট, তো সেটা একটা আর ডেড পার্সন অ্যান্ড অল দিস আইডিয়াস অ্যারাউন্ড হিম, মার্টারডমের আইডিয়া, শহীদের আইডিয়া, যেগুলো আপনার ইরান রেভলিউশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং যখন আন্দোলনটা যখন সবচেয়ে পিকে হয়, যেই সব শহরগুলোতে সবচেয়ে বড় বড় আন্দোলন হয়েছে ইরানে ইরানিয়ান রেভলিউশনের সময় 1979 সালে, তার ভিতরে একটা হচ্ছে যে আপনার কম শহর মাসেদ, তারপর হচ্ছে কি আপনার সিরাজ শহর। সিরাজ শহর তো জানেন, সাদি সিরাজের, শেখ সাদের সিরাজ শহর এই কারণে বিখ্যাত। ইটস অল অ্যাবাউট সুফিজম অ্যান্ড শ্রাইন, মাজার কালচার, অল দিস থিং। এবং মাসাদ ছিল হচ্ছে কি আপনার ইমাম রেজার মাজার। ওইখানে আন্দোলনের সবচেয়ে বেশি লোক গ্যাদারিং যেখানে হয়েছে সেটা ছিল আপনার এই মাজারের আশেপাশের জায়গাটা, কারণ ওইখানে অলরেডি একটা এই মানে লোকজন জড়ো হওয়ার এটা একটা ফ্যাক্ট অলরেডি ছিল ওখানে। তো এইরকমভাবে ওইখানে এটা রোল প্লে করছে এবং আপনার কমে। এবং মিনহোয়াইল যারা এই নেতৃত্বটা দিচ্ছে এই আন্দোলনে, এই নেতৃত্বের যে লোকজনগুলো, এরা সবাই এই সেমিনারিতে পড়াশোনা করতো। ওরা যে হিউজ মাদ্রাসা বানাইছে সেই মাদ্রাসায় পড়াশোনা করতো। যখন মুভমেন্ট ঘটতেছে সেই মুভমেন্টের ঘটার টাইমে বাজে টাইম তার লোকজন রেডি, কাকে সে সচিব বানাবে, কাকে সে কাউন্সিলর বানাবে, কাকে দিয়ে সে টোল উঠাবে, এই সব ধরনের লোকজন রেডি। তো আমার এখানে কোন ছাতার মাথা করছি, এখানে কিচ্ছু রেডি না, মানে না চাইতে একটা জিনিস হয়ে গেছে অ্যান্ড এভরিওয়ান ইজ মানে ওভারওয়েলমড। রুহানিয়াত বললেই তো হবে না। আপনি ধরেন আপনার এই যে ইমাম খমেনিকে যতই গালাগালি করেন বা অন্য আরও নানান লোকজন যতই গালাগালি করুক, ওর তো একটা সার্টেন গ্রুপ অফ অডিয়েন্স আছে। বা ইভেন এখন যে লোকটা এই কি যেন ওনার নাম, একটা সেমিনার রুমে বসে আছে আপনার এই পাশে, ওই কর্নারে এক বসে এক মানে কোনো একটা কারণে তার দিকে হাতে একটা ইশারা দিচ্ছে এক মহিলা, সে ফ্যাল করে কেঁদে দিতেছে। দ্যাটস দ্য আপিল অফ রুহানিয়া, যে আপনি এমন একটা লোককে দেখতেছেন যে লোকটাকে দেখে আপনার পরাণ শান্তি হয়ে যেতেছে, যে ইয়েস দ্যাট কাইন্ড অফ পার্সন আই ওয়ান্ট টু সি। এই লোকটা আমাকে বাঁচাবে, এই লোকটার সংস্পর্শে থাকলে আমি আমার জাতিগোষ্ঠী ইমান আমল রক্ষা পাবে। সো ইউ ওয়ান্ট টু সি দ্যাট সর্ট অফ থিং। তো আপনি ঘোড়ার ডিম দেখতে পাইতেছেন কাউকে, এমন দেখলে আপনার কাউরে মনে হয় যে পাইছি আমার রাহবার, একটু যদি তার হাতটা ধরতে পারতাম, চলো আজকে তার প্রোগ্রামে যাইতেই হবে, আমি প্রয়োজনে বাসার থেকে দুপুরে খাইলাম না, এই লোকটার কথা মিস করা যাবে, মোবাইলে শুনলে হবে না, সামনাসামনি দেখতে পাই। ইউ কুডন্ট মেক এ ফিগার লাইক দ্যাট ম্যান অ্যান্ড ইউ এক্সপেক্ট আ রিলেশন মানে রেভলিউশন, দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। তো এই জিনিসগুলো ঘটছে ইরানে, যে আপনার বাই দিস টাইম এই লোকজনগুলো সবাই রেডি, কিন্তু আমরা তো সেই জিনিসটা এখানে করতে পারি নাই। এইবার যখন আপনার এই লোকজনগুলো এরকম দেধারসে নামতেছে, ফুকো গেছে এটা দেখতে বেসিক্যালি আপনার, তাকে একটা ইটালিয়ান একটা নিউজ পেপার সেইটা তার রিপোর্টার হিসেবে পাঠাইছে ইরানে, সে এটা দেখতে গিয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে, কারণ সে তো সারা জীবন পাওয়ার নিয়ে কথা বলতেছে। আপনারা ফুকো পড়ছেন কেউ এখানে, কেউ আছেন? যদি কেউ পড়ে থাকেন, মানে ইনিশিয়াল লেভেলে হিস্ট্রি না যাই না ফুকো পড়লে দেখবেন যে মাথা খারাপ হয়ে যাবে, ওকে গালিগালাজ করতে ইচ্ছে করে, দেখা ছেঁচড়ার বাচ্চা ছেঁচড়া এবং আউলফাউল কথাবার্তা বলতেছে, যেটা আমরা করতাম লিটারেলি। আমাকে এই যে খন্দকার রাকিব ফুকোর সম্পর্কে পরিচয় করাই দিয়েছিল, সে একটা ন্যাড়া মাথার একটা লোকের ছবি মাথার সামনে সেটা নিয়ে ঘুরতেছে। এবার আমি বই দেখলাম, এবার দেখলাম যে দেধারসে যারা একটু ইন্টেলেকচুয়াল আলাপচারি করে, হ্যাঁ, যেই লোকজনগুলো একটু ইন্টেলেকচুয়াল আলাপ চালাপে ইন্টারেস্টেড, সবাই দেখলাম যে ফুকু নিয়ে ঘাটাঘাটি করে। তা আমারও ইন্টারেস্ট হলো যে ঠিক আছে ফাইন, এবার ইন্টেলেকচুয়ালিটি করতে হলে যদি ফুকু না পড়ি তাহলে তো যাতে ওঠা যাবে না, এবার ফুকু পড়তেই হবে। এবার ফুকু পড়তে গিয়ে এইসব আবজাব কথাবার্তা শুনে মেজাজ টেজাজ খারাপ হয়ে সবচেয়ে বেশি বিরক্ত লাগছে যেটা, সেটা হচ্ছে যে এভরিথিং ইজ পাওয়ার, এভরিথিং ইজ প্রবলেমেটিক। তো সব পাওয়ার সব প্রবলেমেটিক, তো করবোটা ঘোরার ডিম করবেন আপনি, সে তো কোনো মানে ইনস্ট্রাকশন দিচ্ছেন আপনাকে যে হোয়াট টু ডু। ওইখানে স্কুল সমস্যা, ইউনিভার্সিটি সমস্যা, হসপিটাল সমস্যা, প্রিজন সমস্যা, তো আমি তো করবোটা কি? আমার তো কোনো এজেন্সি নেই, এম ডোসাইল, দ্যার ইজ নাথিং টু ডু, দিস অ্যাবসলিউট ফ্রাস্ট্রেশন। তো এইটা ছিল ফুকুর ইন্টেলেকচুয়াল প্রজেক্ট। এবার সে ইরান যে পুরো সারপ্রাইজড হয়ে গেছে যে ওয়াও দিস ইজ সামথিং হ্যাপেনিং হেয়ার, আমি তো এই জিনিস কোনোদিন ভাবিনি। মার্কসিজম পড়লাম, লিবারালিজম পড়লাম, কোনো হিস্ট্রিতে তো এরকম জিনিসপত্র ঘটে না। তো তখন সে এটাকে বলে যেটা হচ্ছে কি আপনার এইটাই রুহানিয়া, এইটাই হচ্ছে কি আলটিমেট উইল। যে যখন ধরেন আপনি পুরো একটা জিনিসকে চেঞ্জ করে দিতে চান এবং সেই জিনিসটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে আপনি নিজেও চেঞ্জ হয়ে যেতে চান, যে আমি 24-এর আগে যেই বাংলাদেশ দেখছি সেই বাংলাদেশ আমি আর দেখতে চাই না। আপনি কিন্তু জানেন না এখনও যে যেই জিনিসটা চাইতেছেন সেটার ফাংশন কীরকম হবে, সেটা আপনার আইডিয়া করে আপনার মাথায় হাজির আছে, বাট আপনি তো সেটা কখনো অলরেডি ওটার ভেতর থেকে জান নাই। আপনি মানে এমন একটা জিনিস উইশ করতেছেন যে আমি আমার জীবন দিয়ে হইলেও আমি ওই পরিবর্তনটা দেখতে চাই। তো এবার আপনার এই যে ইয়ের ভিতরে আপনার এই ফুকো বলে যে লোকজনকে জিজ্ঞেস করতেছে যে আপনারা এরকম মানে ধরেন আপনার মিছিলে এরকম লোকজন যাইতেছে, সামনে থেকে লোকজন মারা গেছে, ডেড বডি পড়ে গেছে, লোকজন ডেড বডি সম্পর্কে কেয়ার করতেছে না,
ডেড বডি পাড়ায় এসে সামনে মার্চ করতেছে। দ্যাটস দ্য সিন। তো এটা ফুকো দেখে এটা পাগল, মানে পাগলের মতো হয়ে গেছে। এইটা কি সম্ভব নাকি? মানে একটা মানুষ মারা গেছে, তার পাশের ভাই, বাট সে তাকে, মানে ওইটা তার মেন কনসার্ন না, তার মেন কনসার্ন হচ্ছে যে দে হ্যাভ টু মার্চ টুয়ার্ডস, মানে দ্যার ইজ নো চান্স টু গো ব্যাকওয়ার্ড। তো এই হিস্ট্রিটা তো জানা দরকার, এগুলো তো আমরা জানিনি। তো সেইটাকে বলতেছে যে এর থেকে বড় উইল অফ এক্সারসাইজ, এর থেকে বড় এজেন্সি আর কি হইতে পারে। তো তখন সেটাকে বলে যে দিস ইজ কল পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, যেটা অন্য কোনো ট্র্যাডিশন, মার্কসিজম, কমিউনিস্ট, লিবারালিজম বা ধরেন আপনার মানে সেকুলারিজম, তাদের পক্ষে তো এই জিনিস দেওয়া সম্ভব না। কোত্থেকে আসবে? কারণ তার ভিতরে তো মার্টারডমের আইডিয়া আছে, শহীদের আইডিয়া আছে। আপনি ওই যে ওই ফিলিস্তিনের অ্যাটম বোম নিয়ে, আমি জানি না এই কথাবার্তা বলা এখানে কত সেফ, আবার ঘোরার দিন কোথায় কি হয়ে যায়, এখন আমার ভয়টা কাটে না। আদম বোম নামে একটা বই আছে আপনার, আদম বোমা, এই সলিম ভাইয়ের। তো ওনার মানে ওনার বিভিন্ন লেখাপত্র আমার, এনিওয়ে ওইটা না বলি, বাট একটা বই যেটা পড়ে আমার মানে ভালো লাগছে, খুব মনে ধরছে আর কি, এইটা হচ্ছে কি আপনার এই আদম বোমা বই। সেইটাও প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আপনার ওয়েস্টের নন ওয়েস্ট সাবজেক্ট নিয়ে সবচেয়ে বেশি ভয় যে জিনিসটা, তার ভিতরে একটা হচ্ছে যে দিস পিপল আর স্যাভেজ, দে ডোন্ট ডেয়ার টু ডাই। মানে ধরেন আপনার আমি এমন এক ধরনের লোকজনের সাথে ডিল করতেছি যে এই লোকজনগুলো এত পাগলার, মানে পাগলার পাগলা, যে এরা মরতে ভয় পায় না। এবং আপনি যদি ইসলামের ডিসকোর্সটা দেখেন, যে যখন আপনার সে যে শহীদের কথা বলে, যে যে শহীদ হয় সে তো মরে না, সে বেঁচে থাকে। তো তার মানে আপনাকে দে আর নট গিভিং ইউ আ চান্স টু সেলিব্রেট স্যাডনেস, রাদার ইউ জাস্ট সেলিব্রেট দ্য ডেথ অ্যান্ড মুভ ফরওয়ার্ড, নট ব্যাকওয়ার্ড। তা আপনি দুঃখ দুঃখ আমার পরিবারের আপন লোকজন মারা গেছে, সেই সুযোগটা আর নাই। তো এইটা খুব একটা বড় ধরনের একটা ফোর্স আকারে কাজ করছে ইরান রেভলিউশনের সময়। যে আপনার ফুকো জিজ্ঞেস করতেছে লোকজনকে যে আপনি তো মারা যাবেন, আপনি কেন এখানে যাইতেছেন? কারণ যাদেরকে এন্টারকার করতেছেন, দিস পিপল আর মানে হিউজ আর্মি, জায়ান্ট আর্মি, অ্যান্ড দে হ্যাভ অল দ্য লিথল ওয়েপন্স অ্যান্ড ইউ হ্যাভ অলমোস্ট নাথিং অ্যান্ড ইউ আর নট ইভেন ডুইং অ্যান আর্ম স্ট্রাগল, ইউ আর জাস্ট মার্চিং টুয়ার্ডস। তো তখন সে বলে যে মানে আই এম রেডি টু ডাই উইথ বুলেট ফায়ার, বাট আই উইল নট ডাই উইথ হাঙ্গার। মানে আমাকে যদি সে মানে ফেমিন দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, আই উইল নট ওয়েট টিল দ্যাট ফেমিন কামস, আই উইল ডাই রাইট নাও ইন ফ্রন্ট অফ দ্য বুলেট। তো দ্যাটস দ্য উইল পাওয়ার, সেই জিনিসটা ঘটছে ইরানে। তো এইটাকে সে বলতেছে যে আপনার পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি। এখন আমাদের এই আন্দোলনের প্রেক্ষাপটে যেটা হয়েছে জুলাই রেভলিউশনের সময়, আমি বলবো না যে এখানে আপনার এই পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি বা এই রুহানিয়াতের ঘটনাটা ঘটেনি, এখানে ঘটছে। এই উইল পাওয়ারটা যে হয় না এখানে তা না, কিন্তু সেটার একটা মানে একটা ইমপ্রেশন তৈরি হয়েছে, মানে দে জাস্ট কুডন্ট মেক ইট হোল অর দে জাস্ট কুডন্ট মেক ইট লাস্ট লং। সো ফর এক্সাম্পল ধরেন আপনি আন্দোলনের পরে দেখবেন যে আপনার এই যে বন্যার ত্রাণে লোকজন মানে সবাই টাকা দিচ্ছে, বা ধরেন আপনার মন্দির পাহারা দিচ্ছে গিয়ে মাদ্রাসার ছাত্ররা, বা ধরেন আপনার এই পুলিশ, ট্রাফিক পুলিশের কাজ করতেছে স্টুডেন্টরা। দিজ আর দ্য সাইন অফ পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, রুহানিয়াত, রাব্বানিয়াত। এবং এগুলো হচ্ছে গিয়ে সবগুলো পপুলার মুভমেন্টের সাথে কানেক্টেড। আপনি ভাসানের ফিলোসফি যদি দেখেন, একটা সময় সে নিজেও আর্ম স্ট্রাগলের সাথে ইনভলভ ছিল, মানে সে আর্ম স্ট্রাগল করে যুদ্ধ করার যে তার থিওরিতে বিশ্বাস করতো। পরে সে আনতে সে ফিরে আসছে, সে দেখতেছে যে দিস ইজ দ্য সেম ট্র্যাপ, এবং সে বামদেরকে এই কারণে সে টিপিক্যাল লেফটিস্ট ক্লাস স্ট্রাগলকে সে এটা বলে ক্রিটিক করছে যে দিস ইজ দ্য কমপ্লিট ইনভিয়ান হেট্রেট, উই জাস্ট ডোন্ট নিড দিস হেট্রেট, দিস ব্লাডশিট, অল দিস থিং। বাট দেন আপনি আর্ম স্ট্রাগল করবেন না, ব্লাডশিট করবেন না, তাইলে আপনি যুদ্ধ করবেন কেমনে? সো দেন কামস দিস আইডিয়া অফ মার্চিং টুগেদার। আপনার জুলাইয়ে কী হয়েছে? ছেলেপেলে কি আর্ম স্ট্রাগল করছে? যদিও পরে কথাবার্তা বের হয়েছে যে আমরা আর্ম স্ট্রাগলের জন্য রেডি ছিলাম। উই ডোন্ট নো হোয়াট টু হ্যাপেন। বাই দ্য ওয়ে, আমি এই কথাগুলো কোনো কিছু প্রবলেমেটিক বা কোনো কিছু ঠিক বা ঠিক করার জন্য জাস্ট গিভিং দ্য ডেসক্রিপশন যে হোয়াট কুড হ্যাপেন বা হোয়াট ইজ হ্যাপেনিং। বা ধরেন আপনি ভাসানের সারা জীবনের আন্দোলনগুলো যদি দেখেন, আপনি all of his movements was popular march, popular movement. সে জাস্ট লোকজনকে জড়ো করতেছে অ্যান্ড জাস্ট মুভ ফরওয়ার্ড, জাস্ট সামনের দিকে হাঁটতেছে। আপনি যে প্যালেস্তিনিয়ান ইস্যুতে যেটা ঘটতেছে, এই এক্সাম্পলটা কিসের এক্সাম্পল? যারা এই যে ইউএসএতে আন্দোলন হয়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে, পিপল আর জাস্ট মার্চিং। সো দিস ইজ দ্য মানে নিউ ফর্ম অফ পপুলার মুভমেন্ট, যে আপনার যেখানে, কারণ আপনি তো এখন আর্মস রেজিস্ট্যান্স করা সম্ভব না, আপনি এখানে আর্মস রেজিস্ট্রেশন করবেন চায়নার এগেনস্টে, আপনাকে ইউএস অস্ত্র দিচ্ছে। আপনি ইউএসের এগেনস্টে মানে আর্মস রেজিস্ট্রেশন করতেছেন, আপনি চায়না অথবা হচ্ছে কি আপনার রাশিয়া আপনাকে অস্ত্র দিচ্ছে। সো ইউ আর সামহায়ার হয়েছে ধরা খাওয়া, বাংলায় যেটাকে বলে। তো আপনি তো ইউ ক্যান বি মানে ডু ইউর ওন পলিটিক্স, হাউ ডু ইউ ডু দিট? অ্যান্ড দেন দ্যার ইজ দিস নিউক্লিয়ার ওয়েপন, সো দ্যাটস লাইক কমপ্লিট বুলশিট। So there is only this weapon left behind for you
দ্যাট ইউ ক্যান স্টিল ইউটিলাইজ অ্যান্ড দ্যাট ইজ মার্চ টুয়ার্ডস। আপনারা যদি ইয়ের পড়েন, এই আবাবিলের ঘটনা যদি পড়েন, এই মক্কার কোন সূরার ভিতরে যেন এটা বলে, হ্যাঁ সূরা ফিল, এই কি যেন প্রথম আয়াতটা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিল, ওই সূরার ভিতরে কি বলে যে আপনার লোকজন যারা আপনার, তারা তো দেখছে যে কাবা রক্ষা করতে পারতেছে না, বাড়িতে চলে আসছে যে এটা আল্লাহর মাল, এটা আল্লাহ রক্ষা করবে। বাট আপনি জিনিসটাকে মেটাফরিক অর্থে ইমাজিন করার চেষ্টা করেন যে দিস ইজ দ্য মার্স, টাইনি বার্ডস, তাদের হাতে কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, জাস্ট ঠোঁটের ভিতরে করে ছোটো ছোটো এক টুকরো করে পাথর নিয়ে আসতেছে, অ্যান্ড দে আর ড্রপিং অন ইট দিস হিউজ মানে অ্যামাউন্ট অফ মানে আর্মি, অ্যান্ড দে আর অল দিস মানে হেভি ওয়েপন অ্যান্ড আর্টিলারিস, অল দিস থিং, অ্যান্ড দে আর জাস্ট অল মানে কমপ্লিটলি ম্যাশড। তো এইটা মানে আমাদের জন্য এটাও একটা লার্নিং, ইফ দ্যার ইজ এনি মুভমেন্ট হ্যাপেন, ইফ দ্যার ইজ এনি রেজিম চেঞ্জ হ্যাপেন ইন দ্য নেক্সট টাইম, মানে দ্যাট সামহোয়ার হ্যাজ টু বি সামহাউ কানেক্টেড উইথ দিস সর্ট অফ পপুলার মুভমেন্ট। কারণ আপনার ধরেন আমরা যখন ইসলাম নিয়ে কথা বলি বা ইসলাম নিয়ে কথা বলি বা ইসলামিক ট্র্যাডিশনের কোনো জিনিস নিয়ে কথা বলি, সেটার সবচেয়ে বড় প্রবলেমটা হয় যে প্রুফ ইয়োর সেলফ ওয়েদার ইউ আর আ গুড মুসলিম অর ব্যাড মুসলিম। আপনি কি ওই আইসিস তালেবান টাইপের মুসলিম, নাকি এই জামাত ইসলাম আল কায়দা টাইপের মুসলিম, নাকি আপনার এই ভাসানের রেড অ্যান্ড গ্রিন মিক্সড মুসলিম? তো দ্যাটস লাইক এ হিউজ ক্রাইসিস যে আপনি কোন সাবজেক্টিভিটির জায়গা থেকে আপনাকে বলবেন। হ্যাঁ, তো তো সেই জন্য আমাদের এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, এই ধরনের ডিসকাশনগুলো ইম্পর্ট্যান্ট, না যে আপনার সামহার আমাদের এখানে তো এই মানে এটা মানে মানে ইটস আ নিউ থিং যে কনস্ট্যান্টলি আপিল তৈরি করতেছে, কিন্তু আমরা সাকসেস হয়ে উঠতে পারতেছি না কোথাও একটা জায়গায়। মানে আমাদের 69-এ গণ অভ্যুত্থান হইলো, তারপর 90 একটা গণ অভ্যুত্থান হইলো, তারপর এই একটা গণ অভ্যুত্থান হইলো, এইখানে আমার একটা জিনিস বারবার হবি হবি বলে হচ্ছে না, এটা আসছে আসছে আবার আসছে না। যেমন আপনার ত্রাণের সময় লোকজনের কি আহাজারি, লোকজন নিজেরা স্বপ্রণোদিত হয়ে বন্যার এলাকায় চলে যাইতেছে, মন্দির পাহারা দিতেছে। দ্যাটস সামথিং টু সি, দ্যাট ইজ সামথিং মানে বিউটিফুল টু সি, যে মানুষের হিস্ট্রিতে এরকম জিনিসপত্র ঘটে। বাট দেন হোয়াই এটা কেন থাকছে না, মানে এই জিনিসটা কেন এরকম টেম্পোরারি, মানে কিছুদিন থাকি থাকি বলে আবার সরে যাচ্ছে? হোয়াট ইজ রং দেয়ার, হোয়াট উই কুডন্ট হ্যাভ ডান এনাফ, মেক এনাফ? এই কোশ্চেনগুলো আমাদের করা উচিত, ভাবা উচিত। বা ধরেন আপনার এই যে সুফিবাদের এই ধারাটা, যারা ধরেন আপনার এন্টি কলোনিয়াল স্ট্রাগলের সাথে এক্সট্রিমলি ইনভলভ ছিল, বা পোস্ট ন্যাশনাল মানে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজও বিভিন্ন রকম, মাওলানা আজাদ সুবহানি, তারপর হচ্ছে কি আপনার এই মাওলানা ভাসানী, বা ধরেন আপনার সিন্ধি, এরকম টাইপের লোকজন, এই আরও এরকম প্রচুর লোকজন আছে, আমি তাদের সবার নামও ভুলে গেছি। এই লোকজনগুলো তাদের সমসাময়িক সময় বিশাল বিশাল পপুলার মুভমেন্টকে তারা লিড দিছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে হোয়াই দে কুডন্ট, মানে এটা কেন টিকে থাকেনি কখনো, এটা কেন লং লাস্টিং হয় নাই? এই কোশ্চেনগুলো আমাদের করা উচিত যে দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, বাট দেন হোয়াই ইউ ক্যান লাইন, মানে কিছু এটা থেকে শিখতে পারিনি কেন? আবার পাল্টা দিক থেকে যদি আপনি অন্যভাবে ধরেন যে আপনার যারা এই কি বলে এই মওদুদিপন্থী, বা ধরেন আপনার এই হাসান আল বান্না বা এদের ধারা থেকে যে পলিটিক্সটা তৈরি হয়েছে, তাদের কিন্তু এই ধরনের ট্রাজেক্টরি যায় না, মানে দে সামহাউ সারভাইভড, এবং সেটা ধীরে ধীরে একটু একটু বাড়ছে। তাইলে সেই জিনিসটাকেও কোশ্চেন করা দরকার। বাট তারা কি আবার এমনভাবে বাড়তে পারছে যে যেখানে তারা খুব একটা ম্যাস মোবিলাইজেশন করতে পারতেছে বা ম্যাসের কাছে আপিল তৈরি করতে পারতেছে, যে যেখানে আপনি একটা নতুন রি-ইসলামাইজেশন না করেও আপনার লোককে অ্যাজিউম করে নিচ্ছেন যে দিজ আর মাই পিপল অ্যান্ড আই এম টকিং অন বিহেভ অফ হিম, অফ দেম, অথবা আই জাস্ট ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড উইথ দেম। এই কোশ্চেনগুলো আমার মনে হয় আমাদের করার জন্য যথেষ্ট সময় আসছে, এবং সেটা নিয়ে ঘাটাঘাটিও করা উচিত। আপনারা ঘাটেন, এখানে সবাই ইয়াং লোকজন। জাস্ট ভাই নিচ্ছের একটা এক্সাম্পল দিছে, দ্যাটস আ ভেরি ভেরি ব্রিলিয়ান্ট এক্সাম্পল। ইউ জাস্ট নিড সাম উবার ম্যান, দিস আর নট দেয়ার, আই ডোন্ট সি এনিওয়ান। কথা বলতেছে, দেখি প্যান্টের নিচে হাত দিয়ে হোগা খাও যেতেছে। হাউ ক্যান ইউ ইমাজিন দিস ইজ ইউর উবার ম্যান? ম্যান মানে ইউ নিড পিপল, যে যাদেরকে দেখে আপনার মনে হবে যে মানে পিপল উইল ক্রেভ টু সি দিস পিপল, দে উইল কাম টুয়ার্ডস দেম, দে উইল বি লাইক আই ওয়ান্ট টু বি লাইক হিম। আপনাকে আল্লাহ বলে না যে আপনার আল্লাহর রঙে রঙিন হও, তার রঙের থেকে কার রং সুন্দর হইতে পারে? সো ইউ নিড দ্যাট সর্ট অফ ফিলিং, দ্যাটস ইট। জানি না অনেক টাইম নিয়ে ফেললাম কিনা, আর না শেষ এখানে আমার কথা।